আসসালামু আলাইকুম। জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র মাহে রমজান। প্রত্যেকটা মুসলমানের অনেক পছন্দের একটা মাস, অনেক কাঙ্ক্ষিত একটা মাস। সেই রমাদানের প্রস্তুতি স্বরূপ আমি ঘরে কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখছি। এতে করে সময়ও অনেকটা সেভ হবে আর রোজার মাসে ইবাদতেও অনেক বেশি সময় দেওয়া যাবে। তো এখন তো কম বেশি সবাই আসলে ঘরে এই ধরনের ফ্রোজেন খাবার বানাতে পারে, আবার অনেকে অলরেডি বানিয়েও রেখেছে। ইউটিউবের কল্যাণে আসলে এখন অনেক কাজই সহজ হয়ে গিয়েছে। তো আমি যা যা করছি আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রোল বানানোর প্রিপারেশান চলছে। তো প্রথমে সব মশলা দিয়ে মুরগির মাংসটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি অনেকগুলো সবজি। এখানে আমি বাঁধাকপি, গাজর, আলু আর সেই সাথে দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব, এবং এটার সাথে আমি কিছু ক্যাপসিকামও দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই, কারণ আমি যখন রোলগুলো তেলে ভাজবো তখনও এগুলো ভেতর থেকে গরমে সিদ্ধ হয়ে যাবে। তো সব শেষে আমি একটু সস দিব, দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এটা নামিয়ে ফেলবো। সসটা দেওয়ার কারণে এটার টেক্সচারটা একটু আঠালো আঠালো হয় আর খেতেও ভালো লাগে। এখন এখানে আমি রোলের জন্য আটাটা করে নিচ্ছি। এখানে আমি ময়দা আটা দুটোই একসাথে মিক্সার করে নিয়েছি। আমি নর্মাল পানি দিয়ে এই আটার ডোটা করে নেব। এতে করে হবে কি, কষ্ট কম হবে। রুটি বেলে করলে তো দেখা যায় সময়ও অনেক লাগে, পরিশ্রমও বেশি হয়। এভাবে করলে আমার কাছে সহজ মনে হয়। তা আমি যখনই রোল তৈরি করি আমি এভাবেই তৈরি করি। পাতলা করে ডো তৈরি করে অল্প সময়ে অনেকগুলা রুটি বানানো যায়। রুটি বেলে করার থেকে এইভাবে করলে রোলটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে। আর রুটিগুলা বানাতেও খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড লাগে মাত্র। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি আটার ডোটা। দিয়ে আমি ঘুরিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর প্রায় আমার মনে হয় 10 থেকে 15 সেকেন্ড লাগে এটা হতে। যারা এখনও এইভাবে ট্রাই করেনি কখনো বানানোর, তারা একবার হলো চেষ্টা করে দেখবেন। দেখবেন অনেকটা সময় আসলে কম লাগে, আপনার সময় অনেক বেঁচে যাবে, পরিশ্রম অনেক কম লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা হয়ে গিয়েছে, দ্বিতীয়টা আমি দিয়ে দিয়েছি। আটাটা খুব বেশি ভারীও করা যাবে না, আবার খুব বেশি একেবারে পানির মতো পাতলাও করা যাবে না। বেশি ভারী করলে রুটিটা অনেক মোটা হবে, তাহলে রোল বানাতেও সমস্যা হবে আর খেতেও একটু নরম নরম লাগবে। আর যদি খুব বেশি পাতলা করি তাহলে রুটিটা সুন্দর হবে না, আপনার উঠাতে হয়তো দেখা যাবে ছিঁড়ে যাচ্ছে, এরকম হবে। এখন আমি রোলগুলা বানিয়ে নেব। তো রোলগুলা যাতে ছুটে না যায় সেজন্য আমি আটা দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। আমি জানি এগুলো এখন কম বেশি সবাই বানাতে পারে, বেশিরভাগ সবাই এখন ঘরে এ ধরনের ফ্রোজেন খাবারগুলা বানিয়ে রাখে। তারপরেও বিস্তারিত বলছি, যদি কেউ না জেনে থাকে অন্তত আমার এই ভিডিওর মাধ্যমে দেখে তাদের কিছুটা হলেও উপকারে আসবে। রুটির মধ্যে পুরটা খুব বেশিও দেওয়া যাবে না, খুব বেশি যদি দেই তাহলে রোলটা অনেক বেশি মোটা হবে আর অল্প দিলে খেতে ভালো লাগবে না। তো আমি এখন পুরটা দিয়ে দুপাশ থেকে রুটিটা আটকিয়ে দিচ্ছি, যাতে করে ভাজার সময় পুরটা বের হয়ে না যায়। তো আটকিয়ে আমি এভাবে রোলটা মুড়িয়ে নিব। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার ভয়েসে হয়তো আশপাশ থেকে অনেকগুলো সাউন্ড শোনা যাচ্ছে। তো সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার বাসার এক পাশে বিল্ডিংয়ের কাজ চলছে আর আরেক পাশে একটা স্টিলের কারখানা আছে। সকাল থেকে রাত পর্যন্তই সেখানে ঠুসঠাস চলতেই থাকে। তো চাইলেও আসলে কিছু করার নেই। তো আমার এই অসঙ্গতির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি আপনারা আমার এই ত্রুটিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। এখানে বাটিতে আমি ডিম আর কর্নফ্লাওয়ার একসাথে গুলে নিয়েছি। তো প্রথমে আমি ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটাতে চুবিয়ে তারপরে আমি এক পাশে মুড়ি গুঁড়া করে নিয়েছি, সেটার মধ্যেই
গড়িয়ে নিচ্ছি। মুড়ির বিস্কুটের গুঁড়া যদি না থাকে আপনাদের কাছে বা ব্রেড ক্রাম হাতের কাছে না থাকে, তাহলে আপনারা মুড়িকে একটু টেলে তারপরে সেটা গুঁড়ো করে এভাবে বানিয়ে নিতে পারেন। এটাও কিন্তু একেবারে ব্রেড ক্রামের মতোই মুচমুচে হয়। তো এখন চলে এসেছি পরবর্তী নাস্তার আইটেমে। তো এগুলা তো আসলে সবগুলো একদিনে তৈরি করে নিয়ে এক এক দিন এক একটা করেছি, আর সব কিছু রেকর্ড করে রেখেছি। এখন সব কিছু একসাথেই দিচ্ছি। তো রমজান মাসটা আসলে ইবাদত বেশি করার মাস, বেশি বেশি আমল করার মাস। তো আমরা সবাই প্রত্যেকটা মুসলমানই চাই রমজান মাসের উসিলায় যাতে আমরা আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে। তো সেজন্য বেশি বেশি যাতে আমল ইবাদত বেশি করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। তো সেজন্য রান্নাঘরে যাতে সময়টা কিছু কম লাগে, সেজন্যই সবাই চেষ্টা করে যে কিছু কিছু নাস্তা বা কিছু কিছু কাজ আগে থেকেই করে রাখতে, যাতে রোজার মাসে রান্নাঘরের থেকেও আমাদের ইবাদতে সময়টা বেশি দিতে পারি। এখন আমি অন্থন তৈরি করব। অন্থন তৈরি করার জন্য আমি বাঁধাকপিকে সমস্ত মশলা গোলমরিচ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপি ভাজতে বসিয়ে এদিকে আমি অন্থনের আটাটা করে নিচ্ছি। তো এটাও একইভাবে আমি শুধু একটু লবণ আর নর্মাল পানি দিয়ে আটাটা করে নিয়েছি। আটাটা করে আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর অন্থনের জন্য আমি মুরগির বুকের পিসটা আগেই আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর আটাটা আমি শুধুমাত্র আটা দেইনি, আটা ময়দা দুটোই একসাথে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ করছি, আপনি যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের মতামত জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করবে। অন্থনের রুটিটা যতটা সম্ভব পাতলা করতে হবে, কারণ অন্থনের রুটি যত পাতলা হবে অন্থন ততই মুচমুচে হবে। সেজন্য যতটা পারা যায় অন্থনের রুটিটা একেবারে পাতলা করতে হবে। রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। আমি একটা রুটি দিয়ে 4টা অন্থন বানাবো। এটা আসলে অনেকেই অনেকভাবে বানায়। একটা ছোট করে একটা রুটি দিয়ে একটা অন্থনও বানায়, বা একটা রুটি বেলে 2টো অন্থনও বানায়। তো আমি যেহেতু একটা রুটি দিয়ে 4টা অন্থন বানাবো, সেজন্য আমি 4 ভাগ করে নিয়েছি। সবগুলো অন্থন বানিয়ে আমি এখানে কড়াইতে তেল গরম করে অন্থনগুলা দিয়ে উল্টিয়ে সাথে সাথে উঠিয়ে নিয়েছি। এগুলা হালকা একটু তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, কারণ দেখা যায় কারেন্ট গেলে সপ্তাহে 2-1 দিনে তো এরকম হয় 3-4 ঘন্টা, দেখা যায় অনেক সময় 5-6 ঘন্টাও কারেন্ট থাকে না। আর এত লং টাইম যখন কারেন্ট থাকে না, এগুলা যেহেতু সিদ্ধ আটায় তৈরি করা না, তো বরফটা গলে একটার সাথে একটা অন্থন লেগে যায়। তো এভাবে করে রাখলে সুবিধা কি, কারেন্ট অনেক সময় না থাকলেও এগুলা ঠান্ডাটা আইসটা গলে গেলেও একটার সাথে একটা অন্থন লেগে যাবে না। চলে আসলাম পরবর্তী রেসিপিতে। এখন এখানে আমি আলুর চপ বানাবো, সেজন্য আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুর চপটা আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে বানাবো। পাঙ্গাস মাছের কথা শুনে অনেকেই হয়তো ভাববেন যে পাঙ্গাস মাছ দিয়ে আলুর চপ, সেটা খেতে আবার কেমন হবে। তো যদি না বানিয়ে থাকেন তাহলে এভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে ভালো লাগে। এটা শুধু শুধু খেতে যেমন ভালো লাগে, এটা ভাতের সাথে খেতেও ভালো লাগে।
তো সেজন্য আমি মাছটাকে হলুদ আর লবণ আর জিরার গুঁড়া দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর সব কিছু এখন একসাথে মাখিয়ে এটার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আর পাঙাশ মাছটা যেহেতু কাটা নেই, এটা ছাড়াতেও বেশ সুবিধা হয়। তো আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি, 5-6টার মতো শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচের যখন খাওয়ার সময় দাঁতে পড়ে ভালো লাগে। তো পেঁয়াজ বেরেস্তার সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর আমি দিয়েছি এখানে চটপটি মশলা, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে একসাথে আমি ভালো করে মেখে নেব। আর মাখানোর সময় আমি একটু তেলও দিয়ে দিয়েছি, এতে করে মাখতে সুবিধা হবে। এটার সাথে পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাও দেওয়া যেত। আমার কাছে যেহেতু পুদিনা পাতা অথবা ধনে পাতা থাকলেও দেওয়া যায়, কিন্তু ধনে পাতা পুদিনা পাতা দুটোর একটাও আমার বাসায় এই মুহূর্তে নেই। তো সেজন্য এমনি বানিয়ে নিচ্ছি, তবে থাকলে বেশি ভালো হতো। গ্রানটা পুদিনা পাতার বেশ ভালো আসে এই আলুর চপের সাথে। আমি জিরার গুঁড়া দিতে ভুলে গিয়েছি, তাই এখন আবার জিরার গুঁড়া দিচ্ছি। সাথে একটু সরিষার তেলও দিয়েছি। তো দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মাখিয়ে আমি এটাকে গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। আর বানানোর আগে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, এতে হাতে আর আলুটা লেগে যাবে না। সবগুলো আলুর চপ বানানো হয়ে গিয়েছে। আমি এটাকে এভাবেই ফ্রিজে রেখে দিব। আর ভাজার সময় আমি বেসনে ডুবিয়ে ভাজবো। এবারে আমি পরবর্তী যে রেসিপি বানাবো সেটারই প্রিপারেশন করে নিচ্ছি। তো এখন আমি থ্রেড চিকেন বানাবো, সেজন্য মুরগির বুকের দুটো পিস নিয়েছি, সেটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবং কাটার পরে আমি এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা আর লবণ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দিব 1.5 চা চামচের মতো সয়া সস। দিয়েছি একটা ডিম, আর সেই সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি। তো মাখানোর পরে আমার কাছে মনে হয়েছে যে আর একটু দিতে হবে। তো সেজন্য এখন আমি আরও 1 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে মেখে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এইদিকে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি এটার সাথে কোট করার জন্য। নুডলসের পরিবর্তে আপনারা চাইলে পাতলা করে রুটি বেলে সেটাকেও ছোট ছোট করে কেটে এটাতে দিতে পারেন, অথবা সুপার শপগুলোতে যেই রোল সমোসার শিট পাওয়া যায় সেগুলাও ছোট ছোট করে এভাবে পেঁচিয়ে বানাতে পারেন। আমার কাছে নুডলসটাই সহজলভ্য মনে হয়েছে, আমি নুডলসটা দিয়ে থ্রেড চিকেনগুলো বানিয়ে নিয়েছি। এখন এভাবেই আমি ফ্রিজে রেখে দিব। শক্ত হওয়ার পরে এগুলাকে আমি প্যাকেট করে আবারও ফ্রিজে রেখে দিব। সব শেষে এখন যেটা বানাবো সেটা হচ্ছে সমোসা। তো সমোসার জন্য আমি এখানে 3 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা আটা, ময়দা যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন। তো আমি সামান্য লবণ দিয়েছি যতটুকু প্রয়োজন। লবণ দিয়ে আমি এটাকে নর্মাল পানি দিয়ে শক্ত একটা, অনেকটা স্টিকি একটা ডো তৈরি করব। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তো এভাবে আমি ডোটা করে এটা আমি একটু তেল মেখে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিব। সমোসার ভিতরে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি।
এখানে আমি সব রকম মশলা দিয়ে গরু মাংসটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি হাত দিয়ে এটাকে ঝুরা করে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজ আর লবণ, সেই সাথে গরু মাংসটাও দিয়েছি। দিয়ে আমি সামান্য কিছুক্ষণ নাড়বো, 1 থেকে 2 মিনিট। আর নামানোর আগে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি। তো এটা আসলে অনেকেই কাঁচা পেঁয়াজ ভাজা ছাড়াই এমনিতেও বানায়, আমিও বানিয়েছি, সেটাও হয়। কারণ ভাজি করার পর পেঁয়াজগুলো এমনিতেও সিদ্ধ হয়ে যায়। সমুচার শীট তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। ছোট ছোট করে 4টা রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটির উপরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমনভাবে দিতে হবে যেন রুটির চারদিকে তেলটা লাগে, আর তেলটা একটু বেশি করে দিতে হবে। তেল দেওয়ার পরে আমি এটার উপরে আটা ছিটিয়ে দেওয়ার পরে আমি পরবর্তী রুটিটা দিয়ে দিব। দিয়ে তার উপরে আবার তেল দিয়ে দিব, দিয়ে আবারও আটা দিয়ে দিব। এভাবে 4টা রুটি আমি বানিয়ে নিব। আর রুটিগুলা বড় ছোট হলে কোনো সমস্যা নেই, ছোট বড় হওয়ার কারণে সেকার পরে খুলতে সুবিধাই হবে। রুটিটা বেলে যতটা সম্ভব আমি পাতলা করে নিব। তো এই যে মোটামুটি মিডিয়াম সাইজ করে আমি রুটিটা বানিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে আমি এপিট ওপিট বারবার করে উল্টে দিচ্ছি, কারণ খুব বেশি সেঁকা হয়ে গেলেও সেটা ভালো হবে না, আবার যদি অল্প সেঁকা হয় তাহলেও রুটিটা খুলতে চাইবে না। গরম থাকা অবস্থাতে আমি রুটিগুলো খুলে নিচ্ছি। আর তেলটা একটু বেশি দেওয়াতে আমার রুটিগুলো খুলতে কোনো সমস্যা হচ্ছে না, খুব সুন্দরভাবে রুটিগুলো খুলে আসছে। যদি তেলের পরিমাণটা একটু অল্প হয় রুটি ছাড়াতে সমস্যা হয়, অনেক সময় দেখা যায় রুটি খুলতে গেলে রুটি ছিঁড়ে যায়। চারোটা রুটি খুলে নেওয়ার পরে এখন আমি রুটির সাইডগুলা কেটে দিব। আর এই সাইডগুলাই আমি তেলে ভেজে সমুচার ভিতরের পুরটাতে দিব। আমি এখানে পাশের দুটো সাইডই কাটছি, তবে যদি মনে হয় যে উপরের সাইডটা একটু বেশি মোটা তাহলে কেটে দিব, নতুবা আমি শুধু দুটো সাইডই কেটে নিব। এই রুটিটার কিনারের সাইডগুলো একটু বেশি মোটা ছিল, সেজন্য আমি চারোটা পাশেই কেটে নিচ্ছি। আর এগুলাকে কাটার পরে আমি একটা ভিজা তাওয়াল দিয়ে এগুলা ঢাকা দিয়ে রাখবো, না হলে এগুলা অনেকটা শক্ত হয়ে যাবে। রুটির যে সাইডগুলা কেটে রেখেছিলাম সেগুলাকেই আমি ছোট ছোট করে কেটে এখন তেলে একদম মুচমুচো করে ভেজে নিব। এগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে তারপরে এই মাংসের পুরটার সাথে মিশিয়ে নেব। তো এখানে আমি এই গুঁড়াটার সাথে আমি দিয়ে দিয়েছি চটপটি মশলা। চটপটি মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি
চটপটি মশলাটাই দিয়েছি, তবে অনেকেই গরম মশলা দেয়, তা আমার কাছে চটপটি মশলাটাই বেশি ভালো লাগে। আমার কাছে তো এটাকে এভাবেই খেয়ে ফেলতে মন চায়, সাথে যদি কিছু চটপটির মটর বা ছোলা বুট সিদ্ধ করে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি একটা একটা করে সবগুলা সমুচা বানিয়ে নিব। আর সমুচাটা আটকানোর জন্য আমি আটা তৈরি করে নিয়েছি। যে কয়টা ইফতার আইটেম বানিয়েছি দেখতে মনে হয়েছে যে অল্প সময়ে ঝটপট আইটেম, কিন্তু এগুলা বানাতে যে কতটা সময় লাগে, কতটা শ্রম যায় এগুলাকে খাবার উপযোগী করে তোলার জন্য, সব কিছু প্রস্তুত করা, রেডি করা, তো এটা আসলে আমরা সমস্ত মহিলাই কম বেশি জানি। খেতে হয়তো খুব একটা সময় লাগে না, কিন্তু এটা বানানোর পেছনে যে কতটা শ্রম, কতটা ধৈর্য লাগে সেটা যারা বানায় তারাই ভালো বলতে পারবে। যারা যারা আমার ভিডিওটি দেখবেন সবার কাছে অনুরোধ, দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে করে এই রমজানটা আমরা সুন্দরভাবে পালন করতে পারি, সুন্দর সুষ্ঠুভাবে এবং কবুলযোগ্য আমলের মাধ্যমে মনোযোগ সহকারে যেন ইবাদতটা করতে পারি। আমরা যদি একে অপরের জন্য দোয়া করি তাহলে ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করবে। দোয়া এমন একটা জিনিস যেটা করতে টাকা লাগে না, কোনো শ্রম লাগে না, শুধু সুন্দর একটা মনের প্রয়োজন। আমার সবগুলা সমুচা বানানো শেষ। এখন আমি এভাবে একটা একটা করে মেলে ফ্রিজে রেখে দিব ট্রেতে করে, তারপর শক্ত হলে এগুলো আমি প্যাকেট করে রাখবো। তো আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।